বন্ধুরা আসসালামু আলাইকুম। আর নীলফামারী জেলার ডোমার থানার বক্করের মোড় নামক স্থান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাশিদুল বাপ্পি। তো আজকে আমরা যে ফার্মে আসছি এটা হচ্ছে জান্নাত ডেইরি ফার্ম। এই ফার্মের মালিক হচ্ছে রুবেল ভাই। তিনি অসংখ্য গাভী লালন পালন করতেছেন। আসলে গাভী লালন পালন করতে গেলে প্রাথমিক পর্যায়ে কী কী সমস্যার সম্মুখীন হইতে হয় এবং কী কী ধরনের রোগবালাইগুলো আছে আপনার খামারে আক্রমণ করে এবং এ থেকে তিনি কী কী ধরনের আসলে পদক্ষেপগুলো নিচ্ছেন, এই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনার এই ফার্মটা সারা বাংলাদেশের মধ্যে আসলে মানুষজন সেরা কেন বলতেছে ভাই, এটার কারণ কি? এটা সেরা বলার কারণ হলো আজকাল মানুষ হয়েছে সচেতন। মানে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখার পরে আসলে মানুষের নিজের মধ্যে তৈরি হয়েছে যে গরুর জাত নির্বাচন করা। এই জাত নির্বাচনটা ভালো। আমার যে গাভীগুলো খামার জান্নাত ডেইরি ফার্মে থাকে, মানুষ সর্বোচ্চ খুঁজে কি, মানুষ একটা যখন অনেক কষ্টের টাকা দিয়ে একটা গাভী কিনে, যদি গাভীটা দুধ না হয় ওই খামারিটা কিন্তু 2 মাস 6 মাস 1 বছর পরে হারায় যায়। তা এখন আমাকে ভালো বলার, আমার খামারকে ভালো বলার পিছনে কারণ হলো আমার খামারে আপনারা সর্বোচ্চ জাত পাবেন, বয়স কম পাবেন, কালারফুল গরু পাবেন এবং সবচেয়ে হাই কোয়ালিটির যেটা আমরা গাভী বলি সেই জিনিসটা পাবেন। একটা গাভী যদি সর্বোচ্চ জাতের হয়ে থাকে সর্বোচ্চ দুধ দিবে এবং এই গাভীটা 4টা 5টা বিয়ান নেওয়ার পরও গাভীটা যে দামে কিনবেন তার চেয়ে 20,000 থেকে 50,000 টাকা বেশি সেল করা সম্ভব। এখন যদি বলতে আমরা এই জাত বলতে কি বুঝি, আমরা জাত বলতে একটা পিওর এরকম ডেনমার্ক, এগুলো 2 দাঁত করে বয়স গাভীগুলা, এরকম পিওর ডেনমার্ক যে গাভীগুলো হয় এই গাভীগুলার বয়স, সৌন্দর্য, কালার, মাথার শিং থেকে পায়ের খুরা থেকে লেস পর্যন্ত দেখতে হবে গরুটার কোয়ালিটিটা ঠিক আছে কিনা। যদি সব কিছু সমন্বয় থাকে এই গাভীটা পরিপূর্ণ দুধ দিবে। যখন একটা খামারে একটা মানুষ একটা গাভী কিনলো, দেখা গেলো ফার্স্ট ল্যাকটেশন 18 হচ্ছে, 20 হচ্ছে, 25 হচ্ছে, 25 প্লাস হচ্ছে, যখন প্রতিটা গরুই আমার এখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন যে আমার প্রতিটা গাভী অবশ্যই দুধে সাকসেস হচ্ছে বা কোনো গরু ফেল করতেছে না। এই সুবাদে একজনের হাত বদল করে আরেক ভাইয়ারা নিচ্ছে, আরেকজনের হাত বদল করে আরেক ভাইয়ারা নিচ্ছে। কোথা থেকে আনছি? জান্নাত ডেইরি ফার্ম থেকে। এই সুবাদে সবাই আমার এই জিনিসটা ফলো করার পরে আমাকে সবাই এত আমার খামারটা এত সারা পাইছে বা আমার গরু সর্বোচ্চ জাত আমি চেষ্টা করি আমি সব খামারি ভাইদের দেওয়ার জন্য। ভাই একটা ব্যাপার, আপনার খামারটা কবে শুরু করছেন এবং এটা আসলে কতদিন হইলো? এটা আসলে ভাই আমি অনেক কষ্ট করে করছি, অনেক ভাইয়ারা কেবল শুরু করতেছে, অনেককে করাই দিছি, আমার হাত দিয়ে অনেক হাজারো খামার আমার হাত দিয়ে হয়েছে, আল্লাহর ইচ্ছা। তাই এখন একটা জিনিস কি, আমি 2005-এ শুরু করি। আমার তো প্রথমে আমরা যখন লেখাপড়া অবস্থায় আমরা করছি, যখন আমরা লেখাপড়া করি 2005-এ শুরু করার পরে আমার প্রথমে একটা, পরে 2টা 3টা গাভী দিয়ে আমার শুরু করা, এই পার্সনের না। তা ওটা তখন আমি বুঝতাম কম, আসলে আমাকে বোঝানোর মতন কেউ ছিল না। তখন আস্তে 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 এই 3টা গরু থেকে আমি 5, 7, 8 বছর শুধু দুধ বিক্রি করছি, প্লাস প্রতি বছর আমি বাচ্চাগুলো সেল করছি। তা দেখা গেল 3টা গাভী থেকে তখন খাবারের দাম কম ছিল, দুধের লিটার ছিল আমাদের এখানে 35 থেকে 40 টাকা। আমার খামার দুধটা সবচেয়ে ভালো ছিল। আর এখনও আমাদের এলাকায় 35 থেকে 50 টাকা লিটার। এখন খাদ্যের দাম 3 গুণেরও বেশি। তা তখন আমরা কি করতাম, আমার খামারে আস্তে আস্তে যখন 5-6 বছর, আমি 3 বছর পরে যখন আমি গেইন করে উঠলাম, একটা খামারের উত্থান পতন আপনার 1 বছর বুঝতে পারবেন না। একটা কেউ যদি আপনি মনে করেন, আপনিই ধরেন যে 2টা গাভী নিয়ে গেছেন, 2টা গাভী পালার পরে যদি আশা ছেড়ে দেন যে না আমি আর গাভী পালবো না, তাহলে আপনি খামারি হতে পারবেন না। আপনাকে ভালো খামারি হতে গেলে অবশ্যই আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। একটা গাভী বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পর আপনার ঘরে যখন একটা বাচ্চা দিবে তখন মনে করবেন যে আপনি সাকসেস। কারণ একটা গাভী 30 কেজি দুধ হচ্ছে কিন্তু আপনি বাচ্চা নিতে পারতেছেন না, আপনি সফল খামারি না। এই গাইডলাইনটা আমরা দিয়ে থাকি যে কীভাবে গরু কনসেপ্ট করাইতে হয়, এগুলো আমরা পরে কথা বলবো। তা আমি যখন আস্তে আস্তে 3 বছর পার করার পরে আমার গরু দিয়ে গরু হয়ে গেল, এক পর্যায়ে দেখা গেল আমার খামারে প্রায় 5 থেকে 6 বছরের মাথায় আমার 60 থেকে 70টা গাভী হয়েছে। এটা আমার আস্তে আস্তে আমি দুধের টাকাতে গাভী কিনছি, বাচ্চা বিক্রি করছি, আবার গাভী কিনছি। আমি বাচ্চা রাখতাম না, আমি 7 মাসের 8 মাসের বাচ্চা সেল করে দিতাম প্রতি বছর। 5 বছর পরে যখন আমার 60টা 70টা গরু হইলো, প্রতি বছর আমি 70টা বাচ্চা সেল করতাম। এর মধ্যে কিছু মর্টালিটির হার থাকতো, কিছু মারা যাইতো, কিছু ভালো থাকতো। 70টার মধ্যে আমি 65টা পাইতাম বা 60টা পাইতাম, যাই পাইতাম, এটা আমার লাভ। প্লাস আমি যে দুধটা সেল করতাম তখনকার খাদ্যের দাম কম হিসেবে আমি খুব দ্রুত দুধ বিক্রি করে আমি টাকা করতে পারছি। আমরা দেখা গেল এমন সময় গেছে আমি আমার দুধের টাকা দিয়ে আমি প্রতি মাসে 2টা করে গরু কিনতে পারছি লাভের টাকা থেকে। এই পর্যায়ে আমি খামারটা নিয়ে আসছি, তখন আমার খামারে দুধ ছিল পার ডে 700 থেকে
800-900 কেজি পর্যন্ত। আমার দীপ্ত টিভিতে আমার এই অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। তা এইভাবে করে আস্তে 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 আমি অনেক মানে ত্যাগের পরে, অনেক কিছু হারানোর পরে, অনেক উথন পতনের পরে আজকে আমি এই পর্যায়ে আসছি, আমার জান ডেয়ারি ফার্মকে এই পর্যায়ে আনতে পারছি। এবং আমার খামারের বয়স যখন 7-8 বছর হয়ে যায়, তারপর থেকে আমি আস্তে আস্তে গাভী সেল করা শুরু করছি। কিভাবে? অনেক ভাইয়ারা আসে, রুবেল তুমি গরু পালো। তো আমিও কিন্তু প্রথমে হোঁচট খাইছি, অনেক হোঁচট খাইছি। যে হোঁচটটা খাইছি, তা আমি আসলে তখন অনেক চেষ্টা করছি যে আমার খামারটা ধরে রাখার। এই হোঁচটটা খাওয়ার কারণে কিন্তু আমি খামার করা শিখছি। যদি আমি আমার বাপের অনেক টাকা নিয়ে আমি নামতাম, তাহলে কিন্তু আমি খামার করতে পারতাম না। আমি ওই অল্প টাকা দিয়ে কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছি। তা আমার একটা ইচ্ছা ছিল যে আমি যখন গাভী সেল করব, আমি চেষ্টা করব প্রতিটা খামারিকে যাতে হোঁচট খাইতে না হয়। আমি একদম প্রথম থেকে একটা গরু থেকে যাতে আমি তাকে সফলে নিয়ে আসতে পারি। তা যাদের মেধা ভালো, যারা বোঝে গরু, আমি কি বললাম, গরু কিভাবে পালতে হয়, গরু কিভাবে নার্সিং করতে হয়, এই জিনিসগুলো যে মাথায় ঢুকাই নিবে, সে আর হোঁচট খাবে না। অনেকে কি করে, গাভী কিনে নিয়ে যায়, গরুর খাদ্য রেশিও বোঝে না, গরু চিকিৎসা বোঝে না, গরু কখন বীজ দিতে হয় সেটা বোঝে না, গরুর ইলেকট্রোলাইট যে ইনব্যালেন্স হয়, অনেক সময় গরু খেতে চায় না, গরু ক্যালসিয়াম শর্ট করে, বিভিন্ন রোগ হয়, গরুর লিকুরিয়া হয়, সিস্ট হয়, ওভার ব্লিডিং হয়। এই জিনিসগুলো সব কিছু যার মাথার মধ্যে ঢুকে যাবে গাভীর সম্বন্ধে, তখন সে একজন সফল খামারি হবেই। তাই সেটার পিছনে আরেকটা জিনিস করতে হবে, আপনাদের অবশ্যই জাত নির্বাচন করতে হবে। জাত নিয়ে যদি কাজ করেন, খামার হবে। যদি ছোট্ট একটা দুধের গরু কিনতে পারেন, একটা ছোট দুধের গরু 18 কেজি দুধ হয়, এত বড় হাতির মতন গরু 18 হবে না। তাই এই ছোট গরু দিয়েও যদি শুরু করেন, ডে বাই ডে দেখবেন যে ওর পেটের বাচ্চা দিয়ে ভবিষ্যতে আপনার খামারে ভালো দুধের গরু হচ্ছে। তা এক সময় 5 বছর পরে দেখবেন আমার একটা গরু থেকে আমার 6টা-7টা গরু আমি মালিক হয়েছি, কিন্তু আমার প্রতিটাই কিন্তু কোয়ালিটিফুল ব্র্যান্ড জাত। মানুষ কিনতে গেলেও টাকা দিবে, বেচতে গেলেও আপনি মনে করেন খুব সহজভাবে বেচতে পারবেন। একটা যদি ভালো বকনা বাচ্চা হয়, দাম পাবেন, ছোট হোক সাইজে, কিন্তু যখনই দুধ বেশি হবে আপনাকে সর্বোচ্চ দাম দিয়ে গাভীটা আপনার কাছে ক্রয় করবে। তা ভালো খামারি হতে হলে আপনাকে আগে জাত চিনতে হবে, আর গরু নিয়ে একটু মাথা ঘামাইতে হবে। গরু কিভাবে খাওয়াইতে হয়, গরু নার্সিং করতে হয়, গরু কিভাবে চিকিৎসা করতে হয়, গরু কিভাবে কনসেপ্ট করতে হয়, এই জিনিসগুলো আপনারা সচেতন থাকবেন। আর আচ্ছা বড় ভাই, এটা তো আপনার ডিসপ্লে সেন্টার। হ্যাঁ, এখানে আমরা গরু আসলে বড় ভাইয়ারা যারা আসে, এখানে আমরা গরু দেখে। আমার ভিতরে অনেক গরু আছে। আচ্ছা, এটা তো ফার্মের ভিতরে, এটা আমার ফার্মের ভিতরে। হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে ছোট বড় মিলে কতগুলো গরু আছে ভাই? আমার এখানে ছোট বড় মিলে 100+ থাকে। তার মধ্যে প্রতি মাসে আমাদের গরু আপ ডাউন করে, মানে আমি বিভিন্ন জায়গায় জাত উন্নয়নের কাজ করাই। জাত উন্নয়ন বলতে কি, আমাদের যারা প্রান্তিক খামারি, আমরা তাকে হেল্প করি যে একটা গাভী, যেমন এই গাভীটা আমাদের 2 দাঁত বয়স, এটা 2 দাঁত সম্বন্ধে একটু এখানে আছে মানে জানবো। আর আসলে আমরা জানি একেবারে মানে জাত আসলে ভালোভাবে মানে বুঝতে পারি না বা চিনতে পারি না। তো আপনি যেহেতু একবার অনেক অভিজ্ঞ খামারি, তো আমাদেরকে কয়েকটা গাভীর জাত দেখাবেন, এরপরে আমরা হচ্ছে ভিতরে গিয়ে আপনার খামারটা দেখবো এবং আসলে এগুলো হচ্ছে রোগবালাই সম্বন্ধে আপনার কাছে জানার চেষ্টা করবো। গরুর বৈশিষ্ট্যগুলো যদি একটু বলতেন, কিভাবে মানে ভালো গাভী হচ্ছে চিনতে পারবো আমরা? আচ্ছা, আপনার অভিজ্ঞতায়। আমরা যারা খামার করতেছি, প্রথমে আমরা যে গাভী নির্বাচন করব, আমি গাভীটার এই গাভীটাই দেখাই। আমরা এই গাভীটা অনলি 2 দাঁত বয়স। সবচেয়ে দেখতে হবে প্রথমে শিংটা অবশ্যই এরকম ডেনমার্ক গাভীর শিংগুলো এই ধরনের করি শিং হয়ে থাকে, অনেকগুলো বাঁকানো থাকে, অনেকগুলা মোটা থাকে। যেটার মাথাটা মোটা সেটা আমরা সংগ্রহ করব না, এটা 1 নম্বর। দ্বিতীয় কথা হলো তার কপালটা প্রশস্ত হতে হবে, ঠিক আছে? এবং গলা থেকে পিছনটা একদমই একদম এরকম ভারী হইতে হবে। এটা কিন্তু এখনো আমাদের এই গাভীটা প্রেগনেন্ট, এই গাভীটা বাচ্চা দিবে আরো মনে করেন 12 দিন সময় আছে, কেবল 2 দাঁত বয়স। এটার বয়স জন্ম থেকে 21 মাস, 21 থেকে 22 মাস। একটা গাভী 21 থেকে 22 মাসে দাঁতে। এখান থেকে সামনে থেকে পিছনটা এরকম ভারী হইতে হবে, এরকম ভারী। যেই গরু যত ভারী হবে সেই গরুর দুধের রেজাল্ট তত ভালো। আবার এর মধ্যে সাইওয়াল আর ফ্রিজিয়ান, এই ঘুরাই দাও তো মাথাটা, সাইওয়াল আর ফ্রিজিয়ান আপনাদের চিনতে হবে। এখানে একটা জিনিস দেখাই, এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও। এই গাভীটা আপনার ক্যামেরাটা দেখান। এই গাভীর পাছাটা হইতে হবে চ্যাপটা, অরিজিনাল বিদেশি যেটা ডেনমার্ক গাভী, এই পাছাটা চ্যাপটা হতে হবে এবং লেজটা এরকম চিকন হতে হবে এবং লেজটা ওলানের সাথে মিল থাকবে। দেখেন, এটা 2 দাঁতের গরু, কেবল ওলান ছক ছাড়তেছে। কোয়ালিটি কি, এটা কিন্তু ফার্স্ট ল্যাকটেশনে নর্মাল দুধ থাকবে 25 লিটার, আর সেকেন্ড ল্যাকটেশনে এগুলো 30+ করবে। আর মাজাগুলো দেখেন এরকম চেহারা হতে হবে। হাইট দেখেন, গরুর হাইট বুঝতে হবে। কারণ সর্বোচ্চ এগুলো হলো জাত, এই কালার, সৌন্দর্য, বয়স, খুরা, নিচের প্যাটার্ন, বার্ডের কোয়ালিটি সব। আর একটা ভালো করতে হবে কি,
একটা ভালো গাভীর বৈশিষ্ট্য হবে গাভীটা আপনাকে লাথি গুতা দিবে না। একটা গাভী, এই গাভীটা মনে করেন আমাদের 30 কেজি দুধ দেয়, কিন্তু গাভীটা দহন করতে পারবেন না, তাহলে বার্ড নষ্ট হয়ে যাবে, বলন মেস্টাইটিস হয়ে যাবে। ঠান্ডা গরু কিনতে হবে, এরকম পিওর ব্রিডের গাভীগুলো এরকম ঠান্ডা হবে। এখন গাভ অবস্থা আমরা নাড়তেছি, যেভাবেই নারী সে কিচ্ছু বলবে না, হ্যাঁ, একদম পিওর ব্রিড। আর প্রসাবের দাঁড় থেকে ওলানটা হতে হবে, পায়ের এই এলবোগুলা চ্যাপটা হতে হবে, আর খুঁটিগুলা যদি মজবুত না হয়, এই গরুটা যখন 4 নাম্বার 5 নাম্বার বিয়েনে যাবে, এ কিন্তু 10 থেকে 12 মণ পর্যন্ত গায়ে মাংস লোড নিবে। সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের পাগুলো মজবুত নিতে হবে। অনেক গরুর পা চিকন চিকন, এবং আরেকটা জিনিস বলে দেই, পায়ের যে নিচের গিটকাগুলো থাকে এগুলো মোটা মোটা হতে হবে। ভালো জাতের গাভীর গিটকা মোটা হবে, চোখটা যদি লম্বা হয় ভালো হবে না। আমরা এই গরুগুলো আসলে অনেকে বিশ্বাস করবে না, এগুলো 2 দাঁত করে বয়স। আমার খামারে সব এই ধরনের কোয়ালিটির গাভী, এগুলো হাই কোয়ালিটি। আরও যদি মিডিয়াম নর্মাল কেউ নিতে চান সে ধরনের গাভীও আছে। এটা দেখাবো, একটু দাঁত দেখাও, হলুয়া দাঁত দেখাও। আমরা গাভীগুলো দাঁত দেখেন, এটা দেখেন, এই রেড ফ্রিজিয়ানটা দেখেন, খুবই মানের গরু এগুলা। ধরেন ভাই এইটার বয়স কতদিন বললেন? এটা 21 থেকে 22 মাস, 2 দাঁত বয়স। আমরা দাঁত দেখেন, যারা খামারি ভাইয়েরা তারা দেখলে বুঝতে হবে যে অনলি একটা দুইটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে দাঁত, আপনারা দাঁত বুঝবেন। অনেকে 8 দাঁতের গরু 2 দাঁত বলে, আপনার দাঁত বুঝবেন, একটা গরু 8টা দাঁত হয়, এটা 2 দাঁত প্রথম, 21 থেকে 22 মাস। আসেন আরেকটা গাভী দেখাই আমরা। এটাও ফার্স্ট ল্যাকটেশন, প্রেগনেন্ট আছে, খুবই শৌখিন গরু। এই গাভীটা এই দিক দিয়ে দেখেন বড় ভাইয়া, পরে দাঁত দেখাও। এটার একটা জিনিস দেখেন, তার শিং, এটাকে বলি আমরা চুনা শিং। সর্বোচ্চ জাত চিন্তা হইলে এই গাভীটা দেখেন, এটা রেড ফ্রিজিয়ান, আমাদের দেশে এটা খুবই ভালো ক্যাটাগরির একটা গাভী। এটার 1 নাম্বার হলো কান, কান ভর্তি পশম থাকতে হবে, মাথায় খাঁচ, শিং, আর কপালটা হইতে হবে এরকম প্রশস্ত। আর এটা দেখেন কত সুন্দর, তো তারা একদম গোলাপি। হ্যাঁ, এই জায়গার চোখের কান্ঠাগুলাও এগুলা সাদা, চোখের পাপড়িগুলা সর, সামনে থেকে পিছনটা ভারী। আর এই গাভীটার এদিকে আসেন, নিচের এখনো কিন্তু এর ওলান নেমে আসেনি, কেমন ওলান ছাড়তেছে, এটা কিন্তু গাভ, এখন আমাদের 20 দিন বাকি আছে। একটা জিনিস কি, ভালো ডেনমার্ক গাভীর সামনে থেকে পিছনটা ভারী হবে, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব দেখবেন, যেটা কতখানি গ্যাপ আছে, পায়ের খুঁটিগুলো মজবুত আছে কিনা, বার চারটা ভালো আছে কিনা, মাজাটা চওড়া কিনা, আর এই জায়গায় বডির ফ্যাটটা ভালো কিনা। এটা সেকেন্ড ল্যাকটেশনে অসাধারণ গাভী হবে, এটা ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে। বাইরে যদি এই ধরনের গাভী দেখেন বলবে যে 28-30 হবে না, এটা ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে, ওই গাভীটা আমাদের 25+ করবে। এই গাভীটা আমাদের অনলি 4 দাঁত বয়স। এটা দেখাও, এটা দাঁত দেখাও, আমরা দাঁতগুলো দেখেন, তাহলে বুঝতে পারবে কোন গরু। এটা ফার্স্ট ল্যাকটেশন, এগুলো সেকেন্ড ল্যাকটেশনে সেরকম গাভী হবে। এই যে একটা জিনিস দেখেন, হ্যাঁ, এই যে এই সাইডে দেখাও, এই আস্তে 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 আস্তে, এই যে 2টা খিল আছে, এই যে ছোট ছোট 2টা দাঁত আছে, 1 2 3 4টা দাঁত। হ্যাঁ, আর এই গাভীটা আমরা এটা একটা বৈশিষ্ট্য দিয়ে দেই, এটা হলো তো আমাদের জার্সি ফ্রিজিয়ান, ডাবল বডির জার্সি ফ্রিজিয়ান। এটা ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে, পিওর ব্রিড। সামনে থেকে পিছনটা ভারী কত দেখেন, হ্যাঁ, একদম। এটা কিন্তু গাভ, এখনো ওলানে বাত আসছে, এটা আমাদের বাত কেটে যাবে। পিওর ব্রিডের এরকম জাত হইতে হবে। এটা ফার্স্ট ল্যাকটেশনে দুধ থাকবে আপনাদের 20 লিটার, এগুলো সেকেন্ড ল্যাকটেশনে যে 25+ করবে। এখান থেকে তার এই জায়গার দূরত্বটা দেখেন কতখানি, আর এই জায়গার ফ্যাটটা দেখেন, হ্যাঁ, আর বডির গঠন, এটা কেবল এটাও 21 মাস। এটা দাঁত দেখাও। গাভী চিনতে গেলে অনেক কিছু আপনাদের খেয়াল করতে হবে, সবকিছু খেয়াল করে গাভী কিনবেন, তো গাভী অবশ্যই গেইন করে যাবেন। হ্যাঁ, বাস্তবে দেখেন আমাদের এত বড় বড় গাভীগুলা, এই যে এটা 2 দাঁত, এই যে 2টা দাঁত, একটা 2টা, ছেড়ে দাও। আরেকটা জিনিস বড় ভাইয়া, গাভী সংগ্রহ করতে গেলে অনেকে আমাদের ফোনে গাভী সংগ্রহ করতেছেন। আমার খামারে যদি 200 গাভী সেল হয়, তার মধ্যে 150 গরুর মালিকরা আসে না। আমি নিজ দায়িত্বে, আমার নিজ পছন্দে আমি দাম বলে দিই, এক দামে এক কথায় আমাদের গাভীগুলো সংগ্রহ করে আমি সারা বাংলাদেশে আমার নিজস্ব আমাদের লোকজন দ্বারা আমি গাভীটা সারা বাংলাদেশে যে কোনো খামারে নিজ দায়িত্বে পৌঁছায় দিয়ে থাকি। তো বড় ভাই চলেন আমরা আপনার হচ্ছে ফার্মের ভিতরটা একটু ভিজিট করব, হ্যাঁ, এবং গাভীগুলোর আসলে কি কি ধরনের আছে রোগ বালাই হয়, বা প্রাথমিকভাবে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি, জি, এগুলো একটু আপনার কাছে জানার চেষ্টা করব। আচ্ছা, খামারের ভিতরে আসলাম। জি ভাই, এখানে ভাই মোট হচ্ছে কতগুলো গরু আছে এখানে? এখানে 100+ আমার এখানে গাভী থাকে। আসলে আমাদের স্থায়ীভাবে কোনো গরু থাকে না। আচ্ছা, আমার গাভীগুলা আমাদের যে প্রান্তিক খামারি যারা আছে, আমি বড় বড় প্রজেক্টে গাভী দেই। এখান থেকে বড় ভাইয়ারা যাদের এলাকায় 70 থেকে 100 টাকা দুধের লিটার, তারা গাভীগুলা পালন করে বাচ্চাগুলা 7-8 মাসে সেল করে দেয়।
তারা আবার 10টা 20টা 50টা বাচ্চা আমাকে দিয়ে দেয়, দিয়ে প্লাস এই গাভীগুলা ভালো গাভীগুলা তারা আবার নিয়ে যায়। তারা এইভাবে খামার করে। কারণ একটা সহজ বাংলা একটা কথা বোঝাই দেই, যারা নতুনদের উদ্দেশ্যে বলি, ধরেন যে আপনার 2টা গরুর টাকা ক্যাশ আছে, 2টা গরু আমরা ফার্স্ট ল্যাকটেশন বা সেকেন্ড ল্যাকটেশন কিনলাম, 36 লিটার দুধ, না আচ্ছা, 36 লিটার দুধ। তা এই 36 লিটার দুধের কোনো জায়গায় 70 টাকা, কোনো জায়গায় 80 টাকা, ঢাকার ভাইয়াদের 100 টাকা, সিলেটে 100 টাকা আছে। তা 100 টাকা ধরি আমরা, যারা আমার ঢাকার রিসেন্ট ভাইয়ারা যারা খামার করতেছে ওখানে 100 টাকা লিটার। যারা অল্প নিয়ে শুরু করছেন ঢাকায়, মনে করেন যে আপনি একটা চাকরি করবেন, আপনার স্যালারি মাসে 30,000 40,000 বা 50,000 টাকা, তার চেয়ে কিন্তু বাসায় বসে থেকে 2টা গাভী থেকে বেশি কামাই করা সম্ভব। সেটা হলো 2টা গরুর আমরা নর্মাল দুধ ছেঁকলাম 36 লিটার, 40ও হতে পারে এর মধ্যে। এটা অল্প বাজেটের গরু, এটা 2,20,000 থেকে 2.5 লাখের মধ্যে থাকবে বা 2,60,000-এর মধ্যে থাকবে বডির উপরে। এই গাভী 2টা যদি 36 কেজি আমরা দুধ ছেঁকি, আমরা সব কিছু মিলে 1,000 টাকা 2টা গাভীর খরচ বাদ দিলাম, থাকে কত 2600। তাহলে মাসে কত হইলো 3-26 78,000 টাকা। তাহলে আমরা গাভীর দুধের পিরিয়ড ধরি আমরা 7 মাস। একটা গাভী বাচ্চা দেওয়ার পরে 21 দিনে হিট আসে, 40 দিনে আসে, 60 দিনে আসে। অনেক খামারিরা, নতুন খামারিরা আপনারা মনে রাখবেন, এই গাভীটা মনে করেন বাচ্চা দিচ্ছে, 21 দিন পরে হিট আসবে, বীজ দিবেন না। 40 দিনে আসবে, বীজ দিবেন না, কারণ তার নার কাঁচা আছে। যখন আমরা সিমেন্ট দেওয়ার জন্য গান পুশ করবো, ভিতরে কোনো জায়গায় যদি একটু গুঁতা লাগে, ভিতরে পুজ হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, তখন এই গাভীটা কনসেপ্ট করাইতে পারবেন না। এটা একটা, অনেকে ব্যস্ততার মধ্যে আসা যান, আমার গরু বাচ্চা দিছে আমি কালকে গাভিন করবো, গাভিন করার সঠিক সময় আছে। 60 দিনের মাথায় যে হিটটা আসবে, তখন আপনারা গরুকে গাভ করবেন। এবং তাকে গাভ করানোর জন্য মনে করেন এই গাভীটা আমার পরশুদিন বাচ্চা দিছে, এটা কিন্তু ফার্স্ট ল্যাকটেশন 4 দাঁত। তা এই গাভীটা বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে এর কিছু ভিটামিন শর্ট আছে, মিনারেল যাই আছে শরীরে শর্ট আছে, পূরণ করতে হবে, কৃমি মুক্ত করতে হবে, এবং গাভীকে কনসেপ্ট করানোর জন্য পুরো প্রিপেয়ার করতে হবে। করার পরে আমরা যখন 60 দিনে যে হিটটা আসবে, ওই হিটে আমরা টাইম মেনটেন করে বীজ দিব, একবারে গরু কাপ হয়ে যাবে। আমার খামারে ম্যাক্সিমাম দেখবেন যে 2 দাঁতের 4 দাঁতের গরু বাচ্চা দিছে। কেন দিছে? আমরা এই ধরনের খামারিদের তৈরি করছি, যারা সঠিক পরিচর্যার মাধ্যমে গাভীগুলোকে নিয়ে আসছে। আর 2টা গাভীর কথা যেটা বললাম, যে 2টা গাভী থেকে চাকরির পরিবর্তে কি করতে চান, মাসে আমাদের ইনকাম আসলো 2টা গাভী থেকে কত 78,000 টাকা। আপনার 78,000 টাকা আপনার স্যালারি, এটা ইনকাম। রুবুল ভাই কতদিন দুধ পাবো? দুধ পাবো আমরা 9 মাস, 2 মাস গাভী বসে খাবে। যদি 2 মাস তাকে ড্রাই পিরিয়ডে না রাখেন, পরের বার গরুটা বাচ্চা দিলে দুধ কম হবে। আর যদি ড্রাই পিরিয়ডে রাখেন, 18 কেজি গরু পরের বার 20 থেকে 22 কেজি দুধ হবে। এটা একটা। এখন আপনার 7 মাস দুধের হিসাব করবেন, 7 মাস হিসাব করলে 78 গুণন 7 দিলে আপনারা, কারণ 9 মাস সমান দুধ দিবে না। 18 কেজির গরু গাভ হয়ে যাওয়ার পরে 18 থেকে কমতে 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 11-12-তে আসবে। ভালো জাতের গরু 12-তে আসে, থেমে যে 7 মাস 9 মাসে যখন পড়বে, তখন আমরা মেডিসিন খাওয়াই বা যে কোনো খাদ্য কমাই দিয়ে ড্রাই করে দুধ বন্ধ করি। কারণ আমরা হিসাব করবো 7 মাসে, 2 মাস বাদ দিলাম, এই যে দুধটা কমে গেল, ওই 2 মাস প্রক্সি দিবে। তা আমরা 7 মাসে দেখা গেল 5,46,000 টাকার মতন আমাদের দুধ বিক্রির টাকা থাকে খরচ বাদে। তা আমরা 2টা গাভী কিনলাম কত, ধরেন যে ভালো গাভী কিনছি 5 লাখ, তা আমরা 5,40,000 টাকা ব্যাক পাইলাম, প্লাস 2টা গাভী 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা যদি আমরা 10 মাসে বিক্রি করি, 2টা বাচ্চা 90 থেকে 1 লাখ টাকা করে দাম, ধরেন 2 লাখ, তাহলে 5,40,000 আর 2 লাখ, তাহলে 7,40,000 টাকা আমরা ব্যাক পাইলাম। আর 2টা গরু আবার আমার বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে থেকে গেল। তা কেন খামার করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আপনার মনোবল শক্ত থাকতে হবে, জাত চিনতে হবে, সর্বোচ্চ ব্রিডের গরু কিনতে হবে, তাহলে সফল হবেন। আর এই 2টা গাভী দুধ বিক্রি করে আপনি 7 মাসের অপেক্ষা চুপ করে কিন্তু বসে থাকে না কেউ। যারা চালাক, দেখা গেলো একটা গরু টাকা হয়ে গেছে, রুবুল ভাই একটা ভালো গাভী দেন, আমাকে একটা 18-20-এর গরু দেন ভাই, যাতে ফেল না করে। আর একটা গাভী নিয়ে গেল, দুধ আর কমলো না, কিন্তু দুধের ফ্লো গড়ে, দুধের টাকা আসতেছে, গরু বাড়তেছে। এইভাবে আপনারা খামার করবেন, নতুনরা অবশ্যই সফল হয়ে যাবেন। আর ভাই আপনি একটু রোগ বালাইয়ের কথা বলতেন, আপনার মানে আমরা যারা নতুন খামারি আছি, কি ধরনের রোগ এটা? আপনি কি ধরনের রোগ, মানে কি মানে গরু খাইতে চায় না বা কি, এটা মানে ফার্মে সাধারণত কি ধরনের রোগগুলো আক্রমণ করে, এবং সেগুলো আসলে মানে প্রাথমিক ট্রিটমেন্ট মানে কি, বা আমরা কিভাবে সেটা থেকে পরিত্রাণ পাইতে পারি? একটা জিনিস আমি বুঝাই বলি, খামারের, একটা ডেইরি খামারের মূল যে লসের হার, সেটা হলো এটার এফএমডি, খুরা রোগ। বাংলাদেশের খামারিরা আজকে আর আদিম যুগে নাই, চিন্তা ভাবনা সবারই ভালো, সবাই আপডেট চিকিৎসা পাইছে, ভালো ওষুধ বাংলাদেশে চলে আসছে। আপনারা 4 মাস অন্তর অন্তর অবশ্যই খুরাইয়ের ভ্যাকসিন দিবেন, এটা 1 নাম্বার। অবশ্যই সেটা ভালো কোম্পানি হতে হবে, আমি কোনো কোম্পানির নাম সাজেস্ট করব না, যে যার মতন সচেতন সেইভাবে ভ্যাকসিনেশন করবেন। দ্বিতীয় জিনিস, কৃমিমুক্ত করবেন টাইম টু টাইম, 3 মাস 4 মাসের মধ্যে গরুটাকে কৃমিমুক্ত করবেন, বাচ্চাকে কৃমিমুক্ত করবেন।
এই দুইটা জিনিস গেল। আপনার মেন হলো খুরা আর কৃমি মুক্ত করাটা। আর এখন এই গাভীটার বডি এত ভালো, ফার্স্ট ল্যাকটেশন, এই গাভীটা আপনি দুধ দোয়াচ্ছেন, এর কোনো যত্ন নিচ্ছেন না। দেখা গেল 3 মাস দুধ দেওয়ার পরে এই গাভীটা আপনাদের কাছে, অনেকের কাছে শুকায় চিকন হয়ে যায়। যখন এর গরুর বডি হারায় যাবে তো আপনার ক্যাশ হারায় যাবে। তাহলে আমাদের কি করতে হবে, বডির দিকে খেয়াল রাখতে হবে, এই গাভীটা কত কেজি দানাদার খাদ্য চায়, এরকে কি কি ভিটামিন দিতে হবে সেটা খেয়াল রাখবেন, সেটা আমি সাজেস্ট করি। আর অনেক সময় গরুর শুকাতে রুচি কমে যায়, যে গরু খাইতে চায় না। গরুর তখন কি হয় জানেন, গরুর একটা খামার করতে গেলে মূল হাতিয়ার লাগবে আপনার একটা থার্মোমিটার। আপনার কাছে যদি একটা থার্মোমিটার থাকে তাহলে গরুর মানে সুস্থ না অসুস্থ এটা আপনি জানতে পারবেন। এটা প্রাথমিক ধাপ। গরুর মলদারে থার্মোমিটারটা দিয়ে সোজা করে একটু হেলায় ধরলে টেম্পারেচার উঠবে। একটা বড় গাভীর টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার 102। 102 এর নিচে যেটা থাকবে ও দুর্বল, 102 এর উপরে থাকলে তার জ্বর আসছে। যখন আপনি থার্মোমিটার মেপে তার নির্বাচন করতে পারবেন আমার গাভীটা জ্বর আসছে, এই জন্য গাভীটা খাচ্ছে না। না খাওয়ার পিছনে মেলা কারণ আছে, কারণ খুঁজতে গেলে কারণের শেষ নেই। আমি মেন পয়েন্ট বলে দেই। গাভীর জ্বর আসলে গরু খাইতে চায় না, টেম্পারেচার মাপলে বুঝতে পারবেন। গাভী দুর্বল থাকলেও খেতে চায় না, গাভী জ্বর আসলেও খেতে চায় না, আর গাভী স্বাভাবিক থাকলে খেতে চায়। এখন দুধ অবস্থায় গরুর না খাওয়ার কারণ হলো গরুর ইলেকট্রোলাইট ইনব্যালেন্স বলি আমরা, গরুর ব্যালেন্স কমে যায়। মানে গরুর সুস্থতার যে একটা বডির যে একটা পারফরমেন্স ব্যালেন্স যেটা কমে যায়, এটা বুঝতে পারবেন। গরু ওঠার সময় ক্যালসিয়াম শর্ট করলে এভাবে উঠতে ঝোঁক পাবে, তখন বুঝবেন যে গরুটা আমার খাচ্ছে যাচ্ছে কিন্তু ওটার সময় ঝোঁক পাচ্ছে, তখন বুঝবেন যে আমার গাভীটা ক্যালসিয়াম শর্ট হয়েছে। নাক শুকায় যাবে, গরুর দিনে দিনে গরুর মসৃণতা কমে যাবে, এটা একটা কারণ। সেটা করতে হলে এটা আমরা সাজেস্ট করি স্লাইন, ভিটামিন, বিভিন্ন আছে, এটার মাধ্যমে গরুকে ব্যালেন্সে আনতে হবে। আর গরু যখন, একটা জিনিস মনে রাখবেন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, বুড়ান ভাইয়ারা মাইন্ড করেন না, যখন গরু খেতে চাবে না অনেকে কি করেন, স্যালাইনের ভিটামিনের সাথে ক্যালসিয়াম পুশ করে দেন। এটা করবেন না। যখন গরু খাবে না ক্যালসিয়াম নট অ্যালাউ, ক্যালসিয়াম করবেন না। আপনারা জাস্ট ভিটামিন আর স্যালাইন পুশ করে গরুকে ব্যালেন্সে নিয়ে আসবেন। ব্যালেন্সে আনার জিনিসটা ক্যামেরাটা কাছে থাকলে আমি বুঝাই দিই। এই গাভীটা যেমন, এই গাভীটার এই চিপটা ফোলা, যখন গরু আনইনব্যালেন্স হবে, মানে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হবে, এই চিপটা এখানে ভিতরে ঢুকে যাবে। আমরা যেমন খাওয়ার সময় এগুলো আমাদের ফোলে, গরুর এই জায়গাটা ফোলে। এই জায়গায় তাকাইলে গরুর সুস্থতা বুঝতে পারবেন। এটা যদি ভিতরে চলে যায় তখন মনে করবেন গাভীটা আমার দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। যখন স্লাইন ভিটামিন করবো বা ওকে প্রতিনিয়ত ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই রাখবো, এই জায়গাটা কখনো দাববে না। এটা হলো মূল মন্ত্র গাভীর সুস্থতা বোঝার। যখন এই জায়গাটা ফোলা থাকবে গরু কখনো খাওয়া অফ করবে না, যখন এটা দেবে যাবে গরু খাওয়া অফ করবে, এটা একটা। আর যারা সচেতন খামারি তারা সবসময় গাভীকে কিছু না কিছু সাপ্লিমেন্ট দেয়, ফ্যাট পাউডার হোক, ক্যালসিয়াম হোক, জিঙ্ক হোক, ক্যাটাফস হোক, যাই আছে ভিটামিন প্রয়োগ করলে গাভী কখনো অসুস্থতা আসে না। আর জ্বর আসলে জ্বর ওষুধ দিয়ে দিলেন, পরের দিনই ভালো হয়ে যাবে। আর অনেক নতুন খামারিরা কি করে, গরু বোঝে না গরু জ্বর আসছে নাকি, এখন জ্বর আসলে কয় গরু আমার দুর্বল হয়েছে, তখন ভিটামিন মারে। তখন ভিটামিন মারলে জ্বরের মধ্যে যদি একটা গাভীকে ভিটামিন মারা যায় গরুটা আরো ক্ষতিগ্রস্ত হয়। আপনারা তাকে তাপ কমান, তাপ কমানোর পর গরু সুস্থ হওয়ার পর তাকে ভিটামিন দেন, এটা গরুর রোগ। আর সারা বাংলাদেশে অনেক জায়গায় এফএফডি আক্রান্ত হয়ে আপনারা শুনছেন যে অনেক গরু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এফএফডি আমার খামারে এত গরু, হ্যাঁ, স্কিনের সবগুলো স্কিন সুন্দর, হ্যাঁ স্কিন পরিষ্কার, গরুর কোনো নাই, রোগ বালাই নাই, খাওয়া দাওয়া ভালো। কেন ভালো? আমাদের ম্যানেজমেন্ট ভালো, আমাদের চিন্তা ভাবনা ভালো, আমরা গাভী কিভাবে পালন করতে হয় সেটা জানি। আমাদের প্রতিদিন গাভী 5টা 10টা 15টা বাচ্চা হয়, আমরা এগুলো জ্বালা সইতে পারি। তা আপনাদের খামারে 2টা বাচ্চা হয়, কেন পারবেন না? এখন বাচ্চার কথা যেহেতু বললেন, আপনার খামারের পাশেই দেখলাম ছোট্ট একটা জায়গার মধ্যে পল পিছানো এবং সেখানে লাইট জ্বালানো এবং সেখানে অনেকগুলো বাচ্চা রাখছেন। এভাবে পরিচর্যা করলে আলাদা কি সুবিধা পাওয়া যায় আসলে? হ্যাঁ, এটা আমাদের তো অনেক বাচ্চা হয়, অনেক বড় ভাইয়েরা যারা বড় বড় ফার্ম করছে এরা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা আলাদা ঘরে নিয়ে যায় আর গাভীটা আলাদা দহন করে। এটার একটা কারণ করে তারা কি, এক হলো বড় প্রতিষ্ঠানে 100টা গাভী যখন একসাথে বাচ্চা দেয়, তখন একসাথে যখন 50টা বাচ্চা বের করে আনে গাভী দহন করতে যাবেন, খুবই ঝামেলাপূর্ণ। যারা 2টা 4টা 5টা পালে তাদের কাছে সহজ, আর আপনারা যখন 50টা পালবেন খুবই একটা ঝামেলার কাজ। তা কি করে, বাচ্চার আলাদা থাকে, এই গায়ের নিচে বসবেন, আমার প্রতিটা গরুর নিচে বসবেন, পানি ছিটা দিলে দুধ ছেড়ে দিবে। এটা একটা পিওরিটি গাভীর বোঝার উপায়।
দুধটা দহন করলেন, বাচ্চা দিয়ে খাওয়াইতে পারেন, আপনার ইচ্ছা করলে আলাদা রেখে ফিডার আপও করতে পারেন। ফিডার আপ করলে বাচ্চা মর্টালিটি হার কমবে। সকালে দেখা গেল 1.5 কেজি দুধ খাওয়ালেন, বিকেলে 1.5 কেজি খাওয়ালেন, বাছুর আপন মনে থাকলো, বাছুরের সামনে খাবার দিয়ে রাখলেন, ওর যখন খাবার রুচি হবে আলাদা পানি খাবে, আলাদা দানাদার ভুসি টুসি যাই খাওয়াবেন খাবে। এভাবে আস্তে আস্তে বাচ্চা বড় হবে। আমাদের দেশের বাইরে আপনারা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউবে চ্যানেলে দেখতে পাবেন যে তারা বাচ্চা কীভাবে লালন পালন করে। আমরা চেষ্টা করি আমাদের দেশের, এখন আমরা এইভাবে করে খামারগুলো গোছ করে আনা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি দেখানোর। আপনারা অনেক ভাইয়েরা তাই করেই ফেলছে। এভাবে করলে বাচ্চার গ্রোথ ভালো থাকবে, বাচ্চা সঠিক দুধ পাবে, বাচ্চার ডায়রিয়া হবে না এবং বাচ্চাটা পরিপূর্ণ গ্রোথ হবে। একটা বাচ্চা যখন বেশি মুভমেন্ট করবে, বাচ্চা জন্মের পরে দেখা গেলো অনেকেই করে কি ওই ফাঁকা জায়গায় নিয়ে ছাড়ে দেয় যে আমার বাচ্চা খেলুক। একটা হাইব্রিড গরুর বাচ্চার নিয়ম হলো কি, বাচ্চা যত মুভমেন্ট কম করবে বাচ্চা গ্রোথ তত বাড়বে, তত এনার্জি লেভেল তার ভালো থাকবে। যত হাঁটবে দৌড়াবে তত এনার্জি কমে যাবে। তাহলে আমাদের করতে হবে কি, বাচ্চা জন্মের পর একটা সুন্দর একটা খাঁচা করতে পারেন, খাঁচা করে ওকে টাইম টু টাইম সকাল বিকেল দুধ খাওয়াইতে পারেন। এবং বাচ্চারা যদি বেশি সময় ঘুমায়, গাভী যেমন আমাদের ঘুমালে দুধ বাড়ে, বাচ্চাও যত ঘুমাবে, যত আরামে থাকবে, মুভমেন্ট কম করবে, বাচ্চা তত গ্রোথ বাড়বে। এটা আপনারা মাথায় নিয়ে নিয়েন, আগেকার চিন্তাভাবনা বাদ দিয়ে আধুনিক টেকনোলজিতে যান। বাচ্চা যত ঘুমাবে তত বাচ্চার গ্রোথ বাড়বে। আমি এটা সহজ বাংলা বুঝাই দিলাম, বাকিটা আপনারা বই পুস্তক পড়লে বুঝতে পারবেন, বিভিন্ন জায়গায় দেখলে বুঝতে পারবেন। আমরা ইন্ডিয়া, হরিয়ানা, গুজরাট যেসব জায়গায় বড় বড় ব্রিটের মুন্ডি গাভী আসলে তারা পালে, আমি বিভিন্ন জায়গায় ভিজিটে যাই, আমি দেখি ভাইয়ারা কি করে, ওনারা কি করে, ওরা বাচ্চা জন্মের পরে বাচ্চাগুলো এমনভাবে রাখে আপনি বুঝতে পারবেন না যে এতগুলা গরু ফার্মে 100-150 গাভী আছে, বাচ্চা নিয়ে কোনো যন্ত্রণা নাই। একটা বাচ্চা 100টার মধ্যে তাদের 2টা বাচ্চা মর্টালিটি হার নাই। বাচ্চা জন্মের পরে যে আমরা গাজা দুধ বলি, একটা গাভী বাচ্চা জন্মের পরে ওই 5 দিন যে আমরা গাবা দুধটা খাওয়াই, এটা সারা জীবনে তার সঞ্চয়। আমরা একটা ভিডিওতে এত কথা বললে মানুষ বুঝবে কি, বুঝি না। আমরা চেষ্টা করি, এই গাভীটা বাচ্চা দিল, এর গাব দুধটা বাচ্চাকে জন্মের পরে ঘন ঘন খাওয়ায় অন্তত 5টা দিন যাতে ওর গাবা দুধ থাকা অবস্থায় পরিপূর্ণ বাচ্চাটা দুধ পায়। তারপর আপনি একটা ইয়া করে দিবেন যে এই দুধটা আমরা এই পরিমাণ বাচ্চাকে খাওয়াবো। এইভাবে করলে বাচ্চা সবচেয়ে ভালো বাচ্চা আপনাদের খামারে তৈরি হবে। ভাই আসলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। জি, আসলে মানে এই ভিডিওটা অনেকেই দেখবে। আপনার এখানে মানে যারা এই ভিডিওটা দেখবে, আপনি এখানে ভাই আসবে কিভাবে, বা আপনার এখানকার ঠিকানাটা কি, বা সহজ কি লোকেশন? আমার এখানকার ঠিকানাটা বলার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় এফএমডি আক্রান্ত হয়ে অসচেতন খামারিরা যারা গরু লালন পালন করে, তারা গরু বিক্রি করতেছে, গরুটা জার্নি করে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় খুরায় আক্রান্ত হচ্ছে। এটার ব্যাপারে বলি, বা অনেকের স্থায়ী খামারেও খুরাই হয়েছে। আপনারা যখন একটা গাভীর খুরা রোগ আক্রান্ত হলো, তাদেরকে আমি বলবো প্রথমে গাভীটার টেম্পারেচার কমাবেন। আগে ফোকাস করবেন গাভীর টেম্পারেচার। একটা গরুর খুরা রোগ হলে টেম্পারেচার আসে 5 থেকে 7। প্রথমে তাপ নিয়ন্ত্রণ করতে হবে। তাপ নিয়ন্ত্রণ হওয়ার পরে তার মুখে কিছু ওষুধ আছে, সেগুলো মুখে ইউজ করবেন। পটাশের পানি দিয়ে পা ধুবেন, মুখটা পটাশের পানি দিয়ে ধুবেন। নো এফএমডি পাউডার আছে, সেটা ক্রিমের মতন করে মুখে বসায় দিতে পারেন। এবং গাভীটার টেম্পারেচার অ্যাডজাস্ট করার পরে 1 দিন পরে বা 2 দিন পরে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তাহলে গাভী মারা যাবে না। অনেকে কী করেন, গাভী এফএমডি হয়েছে ওই সাথে অ্যান্টিবায়োটিক মারে দিয়ে দেন, টেম্পারেচার উপরে হাই হয়ে আসে অ্যান্টিবায়োটিক মারে দেন, গাভীটা তখন আমাদের পড়ে যায়। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকে, যে যার মতন করুক। আমার অভিজ্ঞতায় যেটা আমি বলি, আমার প্রথমে আপনার টেম্পারেচার কমায় আনবেন। এফএমডি হলে গরু মরে না, 1 নম্বর কথা। যদি ভ্যাকসিনেশন করা না থাকে তাহলে 50% মৃত্যুর হার থাকে। আর যদি আপনি ভ্যাকসিনেশন করা থাকে গরু মরবে না, এটা আপনি 100% শিওর থাকেন। গরুটা হয়তো 2-4-5 দিন আপনাকে হ্যারাসমেন্ট করবে, গরুটা আবার ব্যাক আসবে। সেহেতু টেম্পারেচার কমায় আপনারা সঠিক ট্রিটমেন্ট দেন। আপনাদের যারা স্থায়ী ডাক্তাররা আছে তারা সাজেস্ট করবে। বর্তমান বাংলাদেশে খুবই ভালো ভালো ডাক্তার আমাদের সরকারি হাসপাতালে আছে, এনারা খুবই কষ্ট করতেছে খামারগুলোকে ভালো করার জন্য। তাদের সহযোগিতা নেবেন, খামারে অবশ্যই এফএমডি থেকে মুক্ত থাকবেন, এটা একটা। আর আমার খামারের ঠিকানা হলো, আমার খামারটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়, উত্তরবঙ্গ। নীলফামারী রংপুরের পরে নীলফামারী, তারপরে ডোমারে এসে বলবেন যে বক্করের মোড় ফরেস্ট পাড়া বললে আমার খামারে ডাইরেক্ট চলে আসতে পারেন। আর বাংলাদেশের যেখান থেকে আসবেন, আপনি গাভী আমার এখান থেকে ক্রয় করলে আমি আমার নিজ দায়িত্বে আপনার বাসা পৌঁছায় দিব। এই গাভীটা জার্নি করাটা খুবই ডিফিকাল্ট। একটা গাভী কিনে নিয়ে গেলেন, তাই না এছাড়া দূরের সিলেট নিয়ে গেলেন, চট্টগ্রাম নিয়ে গেলেন, এদিকে নিয়ে ওইভাবে না। আমি আমার সিস্টেমে পাঠাবো, আপনারা আমার উপর আস্থা রাখবেন, আমি আমার দায়িত্ব মতন গরুগুলো পৌঁছায় দেবো। গরু একটা পশমও নড়বে না। আমরা বিভিন্ন জায়গায় রেস্টের জায়গা করছি,
প্রয়োজনে 1-2 দিন এখানে স্টে করে আবার ওখান থেকে পাঠাই, তাহলে গাভীগুলো সেফলি আপনাদের বাসা পৌঁছাবে, গাভী কখনো ক্ষতি হবে না। আচ্ছা, আপনি আসলে অনেক ব্যাপারে আমাদের মাঝে শেয়ার করলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা খামারি ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমার ফার্মে আসবেন, কারণ কি এখানে আসলে সর্বোচ্চ জাত পাবেন, দাম সঠিক পাবেন, গরুর বডি ভালো পাবেন এবং সুস্থ সবল গাভী পাবেন। আমার এখানে কোনো অসুস্থ গাভী পাবেন না। যদিও আমার গরু কোনো কারণে দুধ কম দেয় বা ভালো না থাকে, আমি আসার সঙ্গে সঙ্গে বলবো ভাই এই গরুটা নিয়েন না, এটা যদি আমার মধ্যে পান আমার গাভীগুলো সংগ্রহ করবেন। এবং যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সারা বাংলাদেশে আমার অসংখ্য গরু আছে, আমার যারা পাশের গরু নিয়ে গেছে তাদের বাসায় খবর নিয়ে আমার খামারে আসবেন, তা আপনারা সফল খামারি হবেন। কারণ কষ্টের টাকা একবার চলে গেলে পরে চিন্তা ভাবনাগুলো পাবেন না। চিন্তা করে কিনবেন যে কোথায় গাভী কিনবেন, ভালো প্রতিষ্ঠানে গাভী কিনলে ভালো গাভী অবশ্যই পেয়ে যাবেন। তা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, শেষ করার আগে আরেকটা কথা বলছি, জি, বলো অনেকেই ভাই। ভাবে যে আসলে এই লোকটা আসলে অনেক কথা বলতেছে, এই লোকটা ভালো হবে কিনা, এই ব্যাপারে আপনি আরেকটু কথা বলে শেষ শুনেন, করলেন। হ্যাঁ আমরা যেটা বুঝি আমাদের মেধাটাকে আমরা শেয়ার করব। রাইট, হ্যাঁ এটা এখন আমি জানি, আমি বুঝি দেখে আপনাদের বুঝাচ্ছি। যে কথা বলে না সে জানে না, ভুলভাল বুঝায়। রাইট রাইট। তা আমার কথার মধ্যে যদি ফল্ট থাকে আপনারা ওখান থেকে আমার ফল্টটাকে বাদ দিয়ে দিবেন, আমার যেটা ভালো গুণ পাইছেন সেটাকে আপনি নিজের করে নেবেন। আমার মধ্যেও দোষ আছে, রুবেল ভাই এই জিনিসটা আপনি ভুল বলছেন, হতে পারে আমার, কিন্তু আমার মধ্যে যেটা গুণ আছে ওটা আপনি নিজের করে নেন, আর যেটা দোষ আছে ওটা দূরে সরায় দেন, তাহলে আপনারা হবেন। কারণ আমি আমার মতন চেষ্টা করে দিব। আর যারা আসলে বলে যে অনেক কথা বললে এটা ওটা, আসলে কি আমাদের কথা শুনেই অনেকে ভালো খামার করতে পারছে। অনেকে বলেন একটা গাভী নিয়ে যাবেন, কি খাওয়াবেন কি করবেন বলে না, ভাই গরু বেচি টাকা দেন ভাই যান। আমরা একটা মানুষ গরু কেনার পর ভাই বাড়ি পৌঁছানোর মতো ঝামেলা নেই, তাহলে আমরা কোন মন মানুষের দেন যাতে এই গরুটা যদি জার্নিকালীন পায়ে ব্যথা পায় এই গরুটা সারাইতে আপনি পারবেন না। তাই সব কিছু আমরা বলি। আর গাভীর যদি এত কথা না বলি আপনারা তো বুঝবেন না, আমাদের তো কেউ বোঝায় নেবে। আমরা যখন খামার করছি আমাকে বুঝাইছে, আমি তো ধাক্কা খাইছি, আপনারা যাতে ধাক্কা না খান সেই মানে ইয়াতে আমি অনেক কথা বলি। যাদের ভালো লাগবে তাদের অবশ্যই ভালো লাগবে, আর যাদের ভালো লাগে না তাদের ভালো জিনিসটাও কিন্তু ভালো লাগে না। আচ্ছা ভাই, আপনাকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আজকে একবার লং ভিডিও হয়ে গেল, তো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। জি, আর আপনারা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।